হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। প্রাথমিক টেট 2023-এর অ্যান্সারকে আমরা মিলিয়ে নেব এই ভিডিওর মাধ্যমে। সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সরাসরি অ্যান্সার কীগুলো আমরা মিলিয়ে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমরা এটা প্রাথমিক টেট 2023-এর সিরিজটা প্র্যাকটিস করব। তো আপনারা কোশ্চেনগুলো দেখিয়ে অন্য সিরিজগুলো যাদের রয়েছে কোশ্চেনগুলো থামিয়ে আপনারা অ্যান্সার কীগুলো মিলিয়ে নিতে পারবেন। তো প্রথম প্রশ্ন যেটা, মূল্যায়ন অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? প্রথম প্রশ্নে কিন্তু নেগেটিভ প্রশ্ন আছে। অনুপযুক্ত কোনটি? নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে, এ কথাটা ঠিক। নির্ণায়ক অভিক্ষা সংশোধনী ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত, এ কথাটিও ঠিক। প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না আছে। এই কোশ্চেনটা এই অপশনটা কিন্তু সঠিক নয়, যেহেতু না রয়েছে তাই এটা সি নাম্বার কিন্তু যেহেতু নয় এটা কেটে যাচ্ছে। সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষিকা বা শিক্ষক সামেটিভ অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহার করেন, এ কথাটিও ঠিক। তাহলে অপশান যেহেতু অনুপযুক্ত কোনটি সেটি আমাদের বেছে নিতে হবে, অর্থাৎ সি অপশান হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না কখন নীতি অনুসরণ করেন না? প্রথমে মনুষ্যত্ব, পরে মানুষের ধারণা দেন। প্রথমে কুকুরের ছবি দেখান, পরে ভাল্লুকের ছবি দেখান। প্রথমে বাগান দেখান, পরে গাছপালা দেখান। সাধারণ বৈশিষ্ট্য সময়ের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। তাহলে অনুসরণ করেন না কোনটি? নীতি অনুসরণ করেন না। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, এই নীতিটি অনুসরণ করেন না। 3 নম্বর প্রশ্নে বিবৃতি এবং যুক্তি দেওয়া আছে। বিবৃতি প্রথমে যেটা দেওয়া আছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে, অর্থাৎ সিসিইর কথা বলা হচ্ছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন যেটা বলা হয় সেটার কথা বলা হচ্ছে। তো শুধুমাত্র সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, এটা শুধুমাত্র শিক্ষাগত কৃতিত্ব পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নির্ভর করে, এই কথাটি কিন্তু ঠিক নয়। তাহলে প্রথম অপশানটি কিন্তু অ্যাকচুয়ালি ভুল। প্রথম যে বিবৃতিটি দেওয়া হয়েছে কথাটি ভুল। তো পরে যেটা বলা হচ্ছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্তি করে, এই কথাটা কিন্তু ঠিক। তাহলে প্রথম অপশানটি যেহেতু ভুল আছে, তো প্রথম অপশানটি ভুল যেটা আছে, যেটা দেখা যাচ্ছে যে লাস্ট অপশানটাতে এ হলো মিথ্যা এবং আর হলো সত্য, তাহলে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো সংযোজক শিখন, ধারণা শিখন, পদ্ধতিগত শিখন নাকি তথ্যগত শিখন? এর ইংরেজি টার্মগুলো যদি আমরা দেখি, ইংরেজি টার্মগুলো দেখলে কিন্তু আরও বেশি আমাদের আরও পরিষ্কার হবে। অ্যাসোসিয়েটিভ, কনসেপ্ট, প্রসিডিউরাল আর ফ্যাকচুয়াল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসোসিয়েটিভ লার্নিং। কম্পিউটারের সঙ্গে সমস্ত বিষয়গুলো অ্যাসোসিয়েট করে তারপরে শিক্ষা দেওয়া হয় বা ট্রেনিং দেওয়া হয়, তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, প্রথম অপশনটি, অর্থাৎ সংযোগ শিখন হচ্ছে সঠিক উত্তর। এই অপশানটি সঠিক। একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষা দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছেন 45, দ্বিতীয় জন পেয়েছেন 90, তাহলে বলা যায় প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, একথা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। কেননা কখনো প্রশ্নের ধরন সেই অনুযায়ী কেউ 45 জায়গায় 46 পেলে যে হায়েস্ট পেয়েছে সে 90-এর বেশি পেতে পারতো, এমনটিও বলা যায় না। তাহলে এক্ষেত্রে তার যে দক্ষতা দ্বিগুণ হয়ে যাবে, একথা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ, একথাও বলা যায় না। দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নাম্বার পেয়েছে, একথা বলা যায় না। প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নাম্বার কম পেয়েছে, একথাটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির মধ্যে সর্বাপেক্ষা কোনটি সবথেকে উপযুক্ত হবে? গল্প বলার ক্ষেত্রে শিশুদের সঙ্গে গল্প বলা হবে প্রথম শ্রেণীর শিশুদের সঙ্গে। তো বোর্ডে ছবি আঁকা, গল্প বলার সময় ছবি এঁকে পড়াতে পারলে ভালো, কিন্তু ছবি এঁকে যে গল্পকে রিপ্রেজেন্ট করা যাবে সে কথাও কিন্তু বলা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর পৃথকভাবে প্রশ্ন করা, গলার স্বর সঞ্চারণ নিয়ন্ত্রণ এবং অঙ্গভঙ্গি করা, শিক্ষার্থীর মনোযোগ সহকারে শুনতে বলা। তো সঠিক উত্তর হবে সি, কেন গলার স্বর চেঞ্জ করে এবং অঙ্গভঙ্গি, সবথেকে বড় কথা হচ্ছে অঙ্গভঙ্গি করে, যে বাঘ কীভাবে ডাকে বা কোনো পশু পাখিদের কীভাবে তারা যে বিষয়গুলো থাকে সেগুলো যদি অঙ্গভঙ্গি করে পড়ানো হয় বা বলা হয় গল্প, তাহলে কিন্তু সে আরও অ্যাট্রাকটিভ হবে। তো সেক্ষেত্রে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যের
সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো, সরাসরি বলা হচ্ছে সংযুক্ত, কোনটি সংযুক্ত করা হয়েছে এবং বিযুক্ত করা হয়েছে। তো প্রথম যে অপশানগুলো রয়েছে, প্রথম অপশানগুলো সংযুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় যে অপশানগুলো রয়েছে সবগুলো বিযুক্তকরণ করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। তো কোন অপশানটি এই অপশানগুলোর মধ্যে কোনটিকে সংযুক্ত করা হয়েছে এবং কোনটিকে বিযুক্তকরণ করা হয়েছে? তো ইংরেজি টার্মগুলো যদি আমরা দেখি, ইংরেজি টার্মগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তো অ্যাটিটিউড নাকি আন্ডারস্ট্যান্ডিং, নাকি সিনথেসিস, নাকি ভ্যালুইং, নাকি সিনথেসিস, নাকি ক্রিয়েটিং, নাকি সিনথেসিস? তো এক্ষেত্রে আমরা যেটা জানি যে ব্লুমের যে ট্যাক্সোনমি, ব্লুমের ট্যাক্সোনমিটা এখানে প্রশ্নের অপশান ভ্যালুইংটা অপশানটা ভুল আছে, এটা ইভ্যালুয়েটিং হবে, ইভ্যালুয়েটিং। কেননা বাংলা যে অপশানটা রয়েছে ভ্যালুইং যদি হয়ে থাকে তাহলে বাংলাটা ভুল আছে, তাহলে মূল্যায়ন, আর এখানে আছে ভ্যালু। এক্ষেত্রে কিন্তু প্রশ্নের কিন্তু গণ্ডগোল আছে এক্ষেত্রে বাংলা ইংরেজি ক্ষেত্রে। তো ব্লুমের যে ট্যাক্সোনমি, সেখানে যে রিভাইজ যে ট্যাক্সোনমিটা দেওয়া হয়েছে, সেখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সিনথেসিসটাকে বাদ দেওয়া হয়েছে। সিনথেসিস বাদ দিলে, যেহেতু প্রথমে সংযুক্তিকরণ এবং লাস্টে বিযুক্তিকরণ আছে, সেহেতু সিনথেসিসটাকে লাস্টে রাখতে হবে। অর্থাৎ এখানে এই অপশানটাতে সিনথেসিস লাস্টে আছে। এবং ব্লুম ট্যাক্সোনমির যে রিভাইজ যেটা করা হয়েছে, সেখানে ক্রিয়েটিং যেটা, সেটাকে লাস্টে অ্যাড করা হয়েছে। তো ক্রিয়েটিং এখানে সংযুক্তিকরণ এবং সিনথেসিস এখানে বিযুক্তিকরণ। তো লাস্টের অর্থাৎ ডি অপশানটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, ব্লুমের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি কী কী? তো ইংলিশ যে টার্মগুলো রয়েছে, ইংলিশ টার্মগুলো আমরা সাধারণত খুব বলে অভ্যস্ত। তো প্রথম যে অপশানটি রয়েছে ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক, আর লাস্টে হচ্ছে সিম্বলিক স্টেজ। তো প্রথম অপশানটি, এই অপশানটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বাকি যে অপশানগুলো রয়েছে, বাকি অপশানগুলো তো ভুল আছে। প্রথম অপশানটি, এ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যাব। এখানে দুটি তালিকা দেওয়া আছে, একদিকে লেভেল অফ টিচিং দেওয়া আছে এবং তার লার্নিং আউটকাম রয়েছে। তো প্রথম অপশানটি রয়েছে মেমোরি লেভেল। মেমোরি লেভেল আমরা জানি যে মনে রাখার একটা বিষয়, সেখানে রিকলিং করতে হয়, অর্থাৎ তথ্যের পুনরুদ্ধার করা হয়, অর্থাৎ রিকলিং। 1 নম্বর অপশানটি এ হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশান। তো 2 নম্বর অপশানে এ আপনার রয়েছে, প্রথম অপশানটিতে রয়েছে এ এবং বি, তাহলে এ এবং বি এর মধ্যে যে কোনো একটি হবে। এরপরে যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেটা দেখতে পাই আমরা কজ এফেক্ট রিলেশনশিপ। তো সঠিক উত্তর হচ্ছে বি, এক্ষেত্রে 3 নম্বর অপশানটি রয়েছে। এবং রিফ্লেক্টিভ লেভেল, সেখানে হচ্ছে আপনার আত্মশিক্ষণের মূল্যায়ন, সেলফ অ্যাসেসমেন্ট, যেটা বা নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারে, সেক্ষেত্রে রিফ্লেক্টিভ লেভেল সর্বোচ্চ লেভেলের পৌঁছে গেলে সে নিজেকে মূল্যায়ন করতে পারে। তো সেক্ষেত্রে লাস্টে সি এর জন্য প্রথম অপশানটিরও হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের প্রশ্নটা হচ্ছে ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায়, অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটা এখানে কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তো আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি এখানে, বাহ্যিক প্রেরণা, সাফল্যের চাহিদা, পুরস্কার, শাস্তি, বুদ্ধি, এই অপশানগুলো হবে না। বুদ্ধি এবং পুরস্কার, শাস্তি, অনেকে বাহ্যিক প্রেরণা বলছেন, কিন্তু না, বাহ্যিক প্রেরণা নয়, অনেকটা নিড ফর অ্যাচিভমেন্ট, যদিও অ্যাসিপেনের একটা মডেল আছে ম্যাকলেল্যান্ডের, সেটি নয়। কিন্তু এখানে তার যে চাহিদা, সেই চাহিদাটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই হায়ারার্কিটা প্রয়োজন এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা করা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাফল্যের চাহিদা, অর্থাৎ সেলফ নিড ফর অ্যাচিভমেন্ট, বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট যেটা প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ডেফিসিট বেস অ্যাপ্রোচ এর প্রয়োগ অনুৎসাহিত করা হয়, কারণ এটি শিক্ষক শিক্ষিকাকে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়। এটি শিক্ষক শিক্ষিকার শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়, নাকি শিক্ষক শিক্ষিকার শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্বদানে সক্ষম করে তোলে না, নাকি শিক্ষক শিখন সক্ষমতাকে গুরুত্বদানে সক্ষম করে তোলে? তো এক্ষেত্রে শিক্ষার ঘাটতি, অর্থাৎ ডেফিসিট বেস অ্যাপ্রোচ হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়। তো শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দেওয়া, এই বিষয়টা হচ্ছে ডেফিসিট বেসড অ্যাপ্রোচ বলা হচ্ছে। তো সঠিক উত্তর এখানে এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব। একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ খুলছে এবং পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নোক্ত 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? যেমন পুনঃ খুলছে, বারবার খুলছে, বারবার জোড়া লাগাচ্ছে, এটা ট্রাই অ্যান্ড ইরোর যেটা দেখাচ্ছে, যেটা থর্নডাইকের তত্ত্ব। আরেকটা হচ্ছে
অন্তর্দৃষ্টিমূলক শিখন অর্থাৎ কোহল আর কপকা এদের যে ইনসাইটফুল লার্নিং, এই তথ্যের দুটোর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। তো 1 এবং 4 সঠিক হয়ে যাচ্ছে, ডি অপশান কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন, ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো, ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিবার্তা অর্থাৎ তাৎক্ষণিক ফিডব্যাক কথা বলা হচ্ছে, মানদণ্ড উল্লেখিত অর্থাৎ সার্টেন রেফারেন্স টেস্ট এবং নর্ম রেফারেন্স টেস্ট, নর্ম সংকেত প্রদান। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নর্ম রেফারেন্স টেস্ট, অর্থাৎ সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কারণ এই ক্ষেত্রে ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক একটি বিষয় নর্ম রেফারেন্স টেস্ট। তো নেক্সট প্রশ্ন, ইংরেজি গদ্য উচ্চারণের পড়বার সময় শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা হয়েছে কি? ইংরেজি টার্মটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা বুঝতে পারবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এই দুটোর মধ্যে হওয়ার সম্ভাবনা, দুটো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু ইংরেজি গদ্য উচ্চারণ করে বারবার অসুবিধা হচ্ছে, সেটাকে সংশোধন করানো হচ্ছে, অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা বলা হচ্ছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তো সঠিক উত্তর এখানে কিন্তু বি হয়ে যাবে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করায়, প্রাক প্রথাগত নাকি উত্তর প্রথাগত? তো এই তিনটের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এটা কিন্তু দেখুন বিমূর্ত নীতি তখনই করতে পারবে লাস্টের দিকে করতে পারে। কোনো শিশু প্রথমত সে মূর্ত চিন্তন করতে পারে কিন্তু বিমূর্ত চিন্তন করতে পারে না পিয়াজের তত্ত্ব অনুযায়ী। যাই হোক, তো বিমূর্ত চিন্তন যখন তার একটু বয়স বাড়ে তখন সে করতে পারে, অর্থাৎ এখানে আমরা দেখতে পারবো যে স্টেজের লাস্টের যে স্টেজ, সেই স্টেজে কিন্তু এই বিমূর্ত চিন্তন করতে পারবে। তো এক্ষেত্রে উত্তর প্রথাগত, তো লাস্ট অর্থাৎ সি অপশান হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি 5B মডেল থেকে এসে 5B মডেলের যে অপশানগুলো রয়েছে, যে স্টেজগুলো রয়েছে, সেই স্টেজগুলো আমরা ইংরেজি টার্মে বলে অভ্যস্ত, এনগেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লানেশন এবং এলাবোরেশন। তো এই অপশানগুলো কোনগুলোর সঙ্গে ম্যাচ করাতে হবে আবার আমাদের? এনগেজমেন্ট হচ্ছে প্রথম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করে, তার জন্য মনোযোগ আকর্ষণকারী পর্যায়ক্রমে অবতারণা, অর্থাৎ মনোযোগ আকর্ষণ করে, এনগেজ করানো হচ্ছে শিক্ষার্থীকে। তো প্রথম অপশানটি হয়ে যাচ্ছে, এই অপশান হয়ে যাচ্ছে 3-এর সঙ্গে ম্যাচ করছে। তো এই অপশানটি 3-এর সঙ্গে ম্যাচ করছে, দেখুন সি এবং ডি, এই দুটো অপশান আমরা নেব। এ অপশান এবং বি অপশান এই দুটো কেটে যাচ্ছে। এরপরে হচ্ছে অন্বেষণ অর্থাৎ এক্সপ্লোরেশন শিক্ষার্থীর বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কর্মসম্পাদন এবং অন্বেষণ অংশগ্রহণ, অর্থাৎ বি হয়ে যাচ্ছে 2 নম্বরটি। তো সেক্ষেত্রে বি হয়ে যাচ্ছে 2 নম্বর, বি 2 নম্বর যা আছে সি অপশানটিতে রয়েছে। এক্ষেত্রে তারপরে হচ্ছে যেটা এক্সপ্লানেশন রয়েছে, ব্যাখ্যাকরণ রয়েছে। ব্যাখ্যাকরণ আমরা যেটাতে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা ও তত্ত্বের গভীরতা আলোচনা, অর্থাৎ 5 নম্বর অপশান। তো 5 নম্বর অপশান মিলছে। এবং লাস্ট যেটা অপশান রয়েছে এলাবোরেশন হচ্ছে শিক্ষার্থীদের বিষয় অনুসন্ধান করে সংযোগ স্থাপন করে এবং বাস্তব ধারণা প্রয়োগ করে। তো এক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে প্রথম অপশানটি, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর যেটা রয়েছে, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণ অর্থাৎ মাইক্রো টিচিংয়ের অবজেক্টিভসগুলো কী, উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম কোনটি? তো মাইক্রো টিচিংয়ের অবজেক্টিভ হচ্ছে শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা দান, নাকি পূর্ণ শিক্ষণের ধারণা প্রদান, নাকি শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, নাকি শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তকরণ? তো এক্ষেত্রে মাইক্রো টিচিংয়ের অবজেক্টিভস হচ্ছে শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা দান, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, প্রথম অপশানটি সঠিক। পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। প্রথম অপশান, আমরা যদি ইংলিশ টার্মটা দেখলে আমাদের আরও সুবিধা হবে, স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং ইকুইলিব্রিয়াম। তো প্রথম অপশান হচ্ছে স্কিমা হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে চিন্তার একটি সংগঠিত নিদর্শন, অর্থাৎ প্রথম অপশানটি এ অপশান হয়ে যাচ্ছে 2 নম্বর অপশানে। তো 2 নম্বর অপশানে রয়েছে সি এবং ডি, তাহলে প্রথম দুটো অপশান কিন্তু কেটে যাচ্ছে, প্রথম দুটো অপশান কেটে গেলে সি এবং ডি বেঁচে থাকছে। তারপর হচ্ছে অ্যাসিমিলেশন কোনটি? অ্যাসিমিলেশন হচ্ছে যেটা বলা হচ্ছে যে ফিটিং নিউ ইনফরমেশান, অর্থাৎ আগে যে ইনফরমেশানটা ছিল তার সঙ্গে ফিটিং নিউ ইনফরমেশান ইনটু এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার, আগে যে জ্ঞানটা ছিল তার সঙ্গে নতুন একটা জ্ঞান সংযোজিত হলো, অর্থাৎ যেটা আমরা দেখেছি এর আগে যে উদাহরণ দেওয়া হয়েছিল যে কুকুরের ধারণাটি সে চিড়িয়াখানায় গিয়ে বেবুনের ধারণা নতুন একটা ধারণা পেল। তো এইভাবে আমরা প্রথম অপশানটি যেহেতু 2 নম্বর অপশানে যাচ্ছে প্রথম, এবং অ্যাসিমিলেশন যাচ্ছে 4 নম্বর অপশানটিতে। তো 4 নম্বর অপশানটি প্রথম দুটি ক্ষেত্রেও কিন্তু মিলে যাচ্ছে 4 নম্বর অপশানটি। এবার হচ্ছে
অ্যাকোমোডেশন যেটা দেখতে পাচ্ছি আমরা, মডিফাইং এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার, অর্থাৎ আগে যে জ্ঞানটা ছিল সেই জ্ঞানটাকে, তার ধারণাকে চেঞ্জ করে দিচ্ছে, মডিফিকেশান এখানে চেঞ্জ করা হচ্ছে। আর ইকুইলিব্রিয়াম হচ্ছে ব্যালেন্স, এখানে এই অপশানটার মধ্যে দেখুন পরিষ্কার উল্লেখ করা হচ্ছে ব্যালেন্স রাখা হচ্ছে, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে প্রথম অপশানটি। না, ডি অপশানটি প্রথম অপশান না, ডি 3 নম্বর অপশানটির সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা সি অপশানটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে সমস্তটা, অর্থাৎ এখানে সি অপশান হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন হচ্ছে সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হচ্ছে, অর্থাৎ রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং থেকে কোন প্রশ্নটি সঠিক হবে, রিফ্লেকটিভ লেভেলের জন্য কোন প্রশ্নটি যথাযথ হবে। বিড়াল ও ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যাকরণ। তো ব্যাখ্যাকরণ দুটো পার্থক্য তৈরি করা, পার্থক্য হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পার্থক্য তৈরি করা সম্ভব হয়। নেক্সট ইংরেজিতে কাম শব্দটির অতীতকাল কী হবে। তো কাম শব্দটি এটা হচ্ছে মেমোরি লেভেলের কোশ্চেন, কারণ এটা মনে করে মুখস্থর একটা বিষয়। তারপর হচ্ছে আসামের ভৌগোলিক অবস্থার বর্ণনা, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন থাকতে পারে, এটা তার সঙ্গে মেমোরি লেভেল কিছুটা জড়িয়ে আছে। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো। এইটা হচ্ছে সম্পূর্ণভাবে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে কীভাবে ব্যাখ্যা দেবে তার বোধগম্যতার উপর নির্ভর করে, সে যেটা বুঝেছে সামগ্রিক বিষয়টা সেটার উপরে বেস করে কিন্তু উত্তরটা দেবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং, এক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নিচের উক্তিগুলির কোনটি পেডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়। নেগেটিভ কোশ্চেন আছে, পেডাগোজি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত, কথাটি ঠিক। পেডাগোজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন কখনো হতে পারে না। পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেডাগোজি পরিবর্তিত হয়, একদম ঠিক কথা। পেডাগোজি হলো প্রকৃতিগতভাবে বিবর্তনশীল, কথাটাও ঠিক। তাহলে সঠিক উত্তর নয়, যেহেতু সম্পর্কযুক্ত নয়, পেডাগোজির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যে বিষয়টির প্রতি উদাসীন, সেহেতু সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি কিসের উদাহরণ। এটি হচ্ছে আপনার প্রথম যে অপশানটি রয়েছে, ইতিবাচক শাস্তি অর্থাৎ পজিটিভ পানিশমেন্ট, আমরা যেটা ইংরেজি টার্মগুলো দেখব, নেগেটিভ শাস্তি অর্থাৎ নেগেটিভ পানিশমেন্ট, নেতিবাচক শাস্তি, আর এটা হচ্ছে পশ্চাৎবর্তী বাধা নাকি নেতিবাচক প্রবালক বা রেনফোর্সমেন্ট, নেগেটিভ রেনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে। তো এটা যেহেতু এখানে তার কাজের সময় বাড়িয়ে তার কিন্তু একটা পজিটিভ দিক আসছে, এখানে তাকে শাস্তি দেওয়া, একদিকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু তারই ভালো হচ্ছে, তাই এটি হচ্ছে পজিটিভ পানিশমেন্ট, এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ইতিবাচক শাস্তি, প্রথম অপশানটি সঠিক। নেক্সট প্রশ্ন, পরে দুটো তালিকা ম্যাচ করতে দেওয়া হয়েছে। সেলফ স্টিম, অর্থাৎ এখানে আপনার সেলফ স্টিম নিড যেটা বলা হচ্ছে আত্মশ্রদ্ধার চাহিদা। তো আত্মশ্রদ্ধার চাহিদা এটা যেটা মেলাচ্ছে অন্যের সঙ্গে অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ। তো লাস্টেরটা হয়ে যাচ্ছে প্রথম এ হয়ে যাচ্ছে 5 নম্বর অপশানটি মিলছে। তো প্রথম এ 5 নম্বর অপশানটি মিলছে, সি এবং ডি এই অপশানটি মিলছে, অর্থাৎ প্রথম এ এবং বি কিন্তু কেটে যাচ্ছে, এ বি অ্যান্সার নেওয়া যাচ্ছে না। এরপর আত্মপ্রতিষ্ঠার চাহিদা আমরা যেটা দেখতে পাচ্ছি আত্মসম্ভাবনার উপলব্ধি, অর্থাৎ 3 নম্বর অপশানটি মিলে যাচ্ছে। তো 3 নম্বর অপশানটি আছে সি অপশানটিতে। এবং এরপর যেটা দেখছি আপনি নিরাপত্তার চাহিদা হচ্ছে আপনার উদ্বেগ থেকে মুক্তি, কেননা উদ্বেগ থেকে আমরা নিরাপদ অবস্থানে যেতে পারি, উদ্বেগ থেকে মুক্তি হয় তখন নিরাপত্তার একটা চাহিদা আমাদের ফুলফিল হয়ে থাকে। এরপর হচ্ছে যে একাত্মতার চাহিদা আমরা যেটা দেখতে পাচ্ছি যে অর্থপূর্ণ সম্পর্ক, তো 2 নম্বর অপশানে মিলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারে কিন্তু সমস্তটা মিলে ম্যাচ করে যাচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশানটি। ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফল সময়ের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে বলা হয়েছে। এটি নিম্নক্রম চিন্তা থেকে উচ্চক্রম চিন্তার ক্ষমতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলো কি শ্রেণীবদ্ধকরণ, একদম কথাটি ঠিক, কেননা লোয়ার লেভেল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হায়ার লেভেলে যায়, একটা নির্দিষ্ট অর্ডার রয়েছে। তো প্রথম এই অপশানটা কিন্তু সঠিক। ব্লুমের শ্রেণীকরণের সর্বনিম্ন স্তরটি সৃষ্টি করা, একদমই নয়, সর্বনিম্ন স্তর ক্রিয়েটিং নয়, একদম শেষ স্টেজ হচ্ছে ক্রিয়েট করা, যা নতুন ধারণা তৈরি করে এবং মৌলিক ধারণা সৃষ্টি করে। বিশ্লেষণ অ্যানালাইসিস হলো ব্লুমের শ্রেণীকরণের একটি উচ্চ ক্রমের চিন্তন দক্ষতা, যা তথ্যকে অংশে বিভক্ত করে এবং সম্পর্কে বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে। কথাটি ঠিক।
এটি শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণের দক্ষতা ও বাস্তব জ্ঞান মূল্যায়ন করে, শুধু মুখস্থকরণ করার দক্ষতা নয়। এই কথাটি কিন্তু ভুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর এবং 1 নম্বর অপশানটি সঠিক। তো এক্ষেত্রে 3 নম্বর এবং 1 নম্বর অপশানটি রয়েছে বি নম্বর অপশানটাতে, অর্থাৎ এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাব, যেটা বলা হচ্ছে যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তার চেষ্টা করে, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে বা যে তথ্যগুলো তারা জানে তার মধ্যে থেকে তারা চিন্তা করতে পারবে। তো এক্ষেত্রে মূর্ত চিন্তন, বিমূর্ত চিন্তন, অভিসারী চিন্তন, অপসারী চিন্তন। অভিসারী অর্থাৎ কনভার্জেন্ট চিন্তা এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো আমরা জানি যে যখন নর্মাল যে স্বাভাবিক চিন্তাধারার মধ্য থেকে যখন সে চিন্তাভাবনা করতে পারে তখন সেটা হয়ে যাচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, এবং যখন সে স্বাভাবিক গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে চিন্তাভাবনা করতে পারে, নতুনত্ব কিছু আনতে পারে, তখন সেটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং হয়ে যায়। তো এক্ষেত্রে অভিসারী চিন্তনই একমাত্র সঠিক, কেননা যে তথ্যগুলো প্রদান করা হয়েছে সেই তথ্যগুলোর মধ্য থেকে সে কিন্তু রেজাল্ট বা কিছু তৈরি করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে অবশ্যই অভিসারী চিন্তন, কখনোই মূর্ত চিন্তন হবে না। মূর্ত চিন্তন, কেননা সে বিষয়টা মূর্ত চিন্তন এটা এখানে কিন্তু সঠিক নয়। এক্ষেত্রে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তা নির্মাবলীর মধ্যে পড়ছে সিনট্যাক্স নাকি প্র্যাগম্যাটিক নাকি ফোনেটিক নাকি সেমেন্টিক। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা আমরা দেখতে পাবো যে কীভাবে ভাষা ব্যবহার করছে, ভাষা ব্যবহার হবে একমাত্র প্র্যাগম্যাটিকে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, বি অপশানটা প্রয়োগ করার ক্ষেত্রে সঠিক উত্তর। তো সঠিক বি। নেক্সট প্রশ্নে চলে যাব, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করতে বলা হয়েছে ধারাবাহিক উন্নয়নক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। কখনোই নয়, সমস্ত ব্যক্তির ক্ষেত্রে ধারাবাহিক যে তার যে ডেভেলপমেন্ট, একজন ব্যক্তির ক্ষেত্রে গ্রোথ কখনো বেশি হতে পারে বা বিকাশ বেশি হতে পারে, কারোর বিকাশ দ্রুত কম হতে পারে। তো এই অপশানটি কিন্তু সঠিক নয়। সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম কখনো হতে পারে না, কেননা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম তার ডেভেলপমেন্ট ঘটে থাকে। তো নেক্সট অপশান বৃদ্ধি বংশগতি ও পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। অবশ্যই বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত, কেননা কোনো যার বাবা মা বেশি লম্বা সে কিন্তু বেশি লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পরিবেশের সে যদি যথাযথভাবে এক্সারসাইজ করে তাহলে সেটা কিন্তু ইফেক্ট তার কিন্তু ভালো ফল লাভ করতে পারে। তো সেক্ষেত্রে বৃদ্ধি এবং বংশগতি উভয় দ্বারা কিন্তু প্রভাবিত। সঠিক কিন্তু 2 নম্বর অপশান। জন্মগত জৈবিক প্রবণতা প্রকাশ হলো পরিণমন। জন্মগত এই অপশানটিও কিন্তু সঠিক। এবং লাস্ট যে অপশান রয়েছে বিকাশ কেবলমাত্র বংশগতি দ্বারা প্রভাবিত হয়, কখনো নয়, শুধুমাত্র বংশগতি নয়, পরিবেশ দ্বারাও প্রভাবিত। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর অপশানটি সঠিক। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর রয়েছে বি অপশানটিতে, অর্থাৎ বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? তো প্রথমে আছে মানসিক অর্থাৎ মেন্টাল এজ, সময়গত ক্রোনোলজিক্যাল এজ, এবং বুদ্ধাঙ্ক আইকিউ যেটা বলা হচ্ছে, এবং বডি হাইট বা দৈহিক উচ্চতা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানব জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। তারপরে গিয়ে প্রথমে এটা দেখা যায়, যেটা সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে মানসিক আপনার এটা দৈহিক উচ্চতা একটা নির্দিষ্ট সময় গিয়ে সেখানে ফিক্সড হয়ে যায়, তারপর কিন্তু আর তা বাড়ে না। সঠিক উত্তর ডি হয়ে যাচ্ছে দৈহিক উচ্চতা, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখতে যাব যে অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলা হচ্ছে, অর্থাৎ চাইল্ড ইনএবিলিটি। চাইল্ডের এটা একটা ইনএবিলিটি কি, আন্ডারস্ট্যান্ডিং এ সিচুয়েশন, কোনো একটা সিচুয়েশনকে সে বোঝার চেষ্টা করে ফ্রম অ্যানাদার পার্সন পয়েন্ট অফ ভিউ। অন্যের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির উপর বেস করে সে দেখার চেষ্টা করে। তো এই বাংলাটা একটু এখানে কিন্তু গন্ডগোল আছে। ইংলিশ টার্মটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুবিধা হচ্ছে। তো এই অপশানটি কোন পেঁয়াজের যে তত্ত্ব রয়েছে, পেঁয়াজের তত্ত্ব অনুসারে অবজেক্টিভ পারমানেন্সি নাকি সেন্ট্রেশন থিওরি নাকি ইগোসেন্ট্রিক থিঙ্কিং থিওরি নাকি ট্রানজাক্টিভ থিঙ্কিং থিওরি। তো আন্ডারস্ট্যান্ডিং এ সিচুয়েশন ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ, তো এই অপশানটি এই কথাটা হচ্ছে ইগোসেন্ট্রিক থিঙ্কিং থেকে আত্মকেন্দ্রিকতার চিন্তন। সি অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, অভিজ্ঞতার তালিকা 4টি অপশান দেওয়া হয়েছে। তো প্রশ্নটি আমরা পড়ি, এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতার ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়দের সাজানোর কথা বলা হয়েছে। তো যে অপশানগুলো রয়েছে সে অপশানগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম আপনার অপশানের সব থেকে নিচের স্তরে রয়েছে প্রতিপাদন স্তর, অর্থাৎ ডেমনস্ট্রেশন। তো 2 নম্বর অপশান রয়েছে প্রথম। তো 2 নম্বর অপশান রয়েছে সি অপশানটিতে রয়েছে 2 নম্বর অপশান। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এরপরে নেক্সট নাটকলব্ধ অভিজ্ঞতা, অর্থাৎ 1 নম্বর অপশানে রয়েছে। তো সি নম্বরে 1 নম্বর অপশান রয়েছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নকল অভিজ্ঞতা, 3 নম্বর পজিশনে রয়েছে নকল অভিজ্ঞতা, এবং সব শেষ স্তরে রয়েছে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, অর্থাৎ সি হয়ে যাচ্ছে। সমস্তটা ম্যাচ করে গেল, সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর।
সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটি সিডিবির লাস্ট প্রশ্ন। নির্মিতবাদ দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত কোনটি? কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে পরীক্ষামূলক বাজারের কাজের দ্বারা কিছু আবিষ্কার করা, দলগত শিখনের সহযোগিতা করা, কোনো নৈর্ব্যক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করা, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। কখনোই হতে পারে না, মুখস্থ নির্মিতবাদের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। তো যেহেতু অনুপযুক্ত কথা বলা হচ্ছে, তাই ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ বলা যেতে পারে, যথেষ্ট ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন হয়েছে। তো যারা অনেকটা ডেপথ দিয়ে পড়াশোনা করেছে তারাই কিন্তু একমাত্র সঠিক অ্যান্সার করে আসতে পারবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।